সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা আছে, পৃষ্ঠা হচ্ছে 80 থেকে 82 পৃষ্ঠা। আজকে আমরা এই নতুন অধ্যায়টা আজকে আমরা শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে এই লেসনগুলো শেয়ার করে আমার যে পরবর্তী লেসনগুলোতে সাথে তোমরা অবশ্যই একসাথে থাকবে। তো শুরু করি। অনুপাত সমানুপাত বিমূর্ত ধারণা হলেও দৈনন্দিন জীবনে এদের প্রয়োগ আবশ্যিক ও প্রাসঙ্গিক। তো যেটা বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিমূর্ত বলতে এখানে যেটা বোঝায়, যেটা অদৃশ্য, যেটা দেখা যায় না, চিন্তার জায়গাটায়, যে আমাদের যে দৈনন্দিন জীবনে আমাদের এই অনুপাত সমানুপাত আমাদের যে অবশ্যই এই কাজগুলো আমাদের অবশ্যই দরকার, সেটা আমরা বলছি। তো আনুষ্ঠানিক শিক্ষার আগে থেকেই আমাদের যে দুই বা ততোধিক জিনিসের মাঝে আকার আকৃতি, যে সংখ্যা পরিমাণ ভিত্তিক তুলনা করে থাকি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের আনুষ্ঠানিক শিক্ষা বলতে যেটা বোঝানো হচ্ছে, আমরা যে স্কুলে যে মানে শুরু করার আগে থেকেই আমাদের যে একদম ছোটবেলা থেকে যে অনেক জিনিসের যে আকার আকৃতি, এই সংখ্যাগুলো আমরা তুলনা করে আমাদের মতো করে থাকি আর কি। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে মাহি থেকে উৎপল খাটো। এখানে মাহি ও উৎপলের উচ্চতা তুলনামূলক এই পার্থক্যকে আমরা অনুপাত ও সমানুপাতের মাধ্যমে প্রকাশ করা সম্ভব অথবা প্রকাশ করে থাকি। এই সংখ্যাবাচক প্রকাশের ধারণা গঠন, নির্ণয় এবং প্রয়োগ করতে শেখায় এই অধ্যায়ে অভিজ্ঞতা। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে কি কি শিখতে পারবো সেটা আমরা বুঝে ফেলেছি এবং দেখে ফেলেছি। হ্যাঁ, তো তারপরে হচ্ছে শিক্ষার্থীরা এই অধ্যায়ে সপ্তম শ্রেণী উপযোগী বিভিন্ন গল্প, খেলা, একক, জোড়া বা দলগত কাজের মাধ্যমে অনুপাত ও সমানুপাত সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। তো শুরুতেই আমরা একটু বোঝার চেষ্টা করি অনুপাত সমানুপাত। বিষয়টা হচ্ছে ইংলিশে বলে হচ্ছে রেশিও এবং প্রপোর্শন। হ্যাঁ, অনুপাত অর্থ অনুপাতকে আমরা ইংরেজিতে বলি রেশিও এবং প্রপোর্শনকে বলি হচ্ছে সমানুপাত। তো অনুপাতে বলতে এখানে বোঝানো হচ্ছে যে দুইটি এক জাতীয় রাশি একটি অপরটির তুলনার কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশে আকারে প্রকাশ করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা মানে মিনিংটা এইভাবে আসলে পরে আমাদের মনে রাখা বিষয়টা খুব কঠিন। তারপর আমাদের সবসময় যে টেকনিকটা অথবা যে টিপসটা হচ্ছে, আমাদের যে নতুন কোনো টপিক অথবা কন্টেন্ট যখন আমাদের চোখের সামনে আসে, তখন আমাদের এই সংজ্ঞা কিন্তু খুব একটা বেশি সহযোগিতা করে না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টাকে, জিনিসটাকে জানার, বোঝার। হ্যাঁ, তো আমরা বলছি হচ্ছে এই ভগ্নাংশটি কে রাশি দুইটি অনুপাত বলা হয়। তো এখানে আমরা একটু দেখি যে উদাহরণগুলা। অনুপাত হচ্ছে একটি কি ভগ্নাংশ। আমরা খুব সিম্পল ভাবে একটা জিনিস মনে রাখতে পারি, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ, এর কোনো একক নেই। একক বলতে শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি একটু উদাহরণ দিই, যেমন আমরা যে ওজন মাপি, হ্যাঁ, ওজন হিসাব করি, ওজনের একক কি গ্রাম। হ্যাঁ, তারপর তরল মানে পানি জাতীয় এই জিনিসগুলো যে মাপার যে এককটা হচ্ছে লিটার। হ্যাঁ, এইরকম। তো এই অনুপাতের কিন্তু কোনো একক হয় না, সেটা আমরা বলছি। অনুপাত গাণিতিক চিহ্নটি হলো এই যে আমরা এই চিহ্নটা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই যে অনুপাতের যে গাণিতিক চিহ্ন। যেমন এখানে বলা আছে 5 টাকা ও 4 টাকার অনুপাত হলো 4/5, একে 5:4 আকারেও লেখা হয়। তো বিভিন্নভাবে আমরা এই যে এখানে যে অনুপাতটা যে 4/5 এইভাবে লিখতে পারি, অথবা 5:4 আকারেও লেখা হয়। সুতরাং 4/5 ইকুয়াল টু কত? 5:4 এইভাবে লিখে থাকি বাংলায় যখন পড়ি, অথবা আমরা 5:4 কে পড়া হয় 5:4 এইভাবে। এই যে এই চিহ্নকে যখন থাকবে তখন আমরা বলা হয় 5:4, অথবা আমরা যে ইংলিশে যদি বলি যে 5:4, মানে এটাকে বলা হয় ইজ রেড অ্যাজ 5:4। তো আমরা সচরাচর যেটা বলে থাকি এটা হচ্ছে 5:4 অথবা 5:4, এভাবেও আমরা বলে থাকি। এখন আমরা একটু দেখি যে একদম শুরুতে আমাদের টেক্সট বইয়ে যেটা লেখা আছে, পূর্বের শ্রেণীতে আমরা কিছু কিন্তু অনুপাত সম্পর্কে ধারণা লাভ করে এসেছি। তো ওই অনুপাত সমানুপাত হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীতে প্রথম না, আমাদের যে পূর্বের যে ক্লাস 6-এও কিন্তু আমরা এই ধারণাটা আমরা পেয়ে এসেছি আর কি। তো অনুপাত কিভাবে কাজ করে
সেটা আমরা বলছি। এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে চলো আমরা কয়েকটি কাজ করি। এখানে কি কি কাজ করার কথা বলা হচ্ছে, আমরা এখানে যে বলছি, তোমরা যে চিত্রে প্রাণীটিকে দেখতে পাচ্ছ, তোমরা কি চিনতে পারছো প্রাণীটির নাম কি? এটি একটি জিরাফ। তো আমরা সবাই জানি, বাস্তবে এই জিরাফটা না দেখলেও আমরা এই জিরাফটা এই যে ছবিতে অথবা তোমরা অনেকে চিড়িয়াখানায় এই জিরাফটা দেখে থাকতে পারো। তো এই জিরাফ হচ্ছে, এটি একটি জিরাফ। উচ্চতার দিক দিয়ে প্রাণী জগতে সবচেয়ে বড় প্রাণী, মানে লম্বা উঁচু হচ্ছে কি বড় প্রাণীটার নাম হচ্ছে জিরাফ। এবার জিরাফটি দেখো, এখানে জিরাফটি গলার দৈর্ঘ্য ও জিরাফটির দৈর্ঘ্য মাপতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একদম তোমাদের টেক্সট বইয়ে একদম এই যে মানে ইন্ডিকেটর মানে চিহ্ন দিয়ে এই যে দাগ দিয়ে দাগানো আছে কতটুকু গলার যে দৈর্ঘ্য, কতটুকু পুরো দেহের দৈর্ঘ্য। হ্যাঁ, এই তারপর হচ্ছে এখানে বলা হয়েছে এখানে জিরাফটি গলার দৈর্ঘ্য ও জিরাফটির দৈর্ঘ্য মাপতে হবে। আমাদেরকে এই যে এইটুকু গলার দৈর্ঘ্য এবং পুরা জিরাফটির দৈর্ঘ্য কি করতে হবে? মাপতে হবে। নির্দিষ্ট রেখা বরাবর তোমরা জিরাফটি গলা ও জিরাফটির দৈর্ঘ্য মাপো এবং গলা ও সম্পূর্ণ দৈর্ঘ্য অনুপাতটি নির্ণয় করো। তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে আবার একইভাবে জিরাফটির দৈর্ঘ্য ও জিরাফটির গলার দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করতে হবে। তো তুমি যে অনুপাত দুটি পেলে সেটি নিচে ছকে লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি তোমাদের যে টেক্সট বইয়ে আমরা একটু হাতে কলমে করার চেষ্টা করব। এই জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা মানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের এইরকম একটা 12 ইঞ্চি অথবা এই যে এই 12 ইঞ্চি স্কেলটা তোমরা অবশ্যই চেনো, জানো এই স্কেলটা তোমাদের কিন্তু অবশ্যই লাগবে। তো চলো আমরা এই স্কেলের মাধ্যমে আমরা যে জিরাফের গলার দৈর্ঘ্য, তারপর জিরাফের পুরা যে দেহের দৈর্ঘ্য বের করি, তারপর অনুপাতগুলো কিভাবে লিখতে হয় সেই অনুযায়ী আমরা একটু দেখি। হ্যাঁ, তো প্রথমে আমরা এইভাবে স্কেলটাকে ধরবো। এই যে আমাদেরকে বলা হচ্ছে প্রথমে যে জিরাফের যে গলার অংশটা, আমি যদি আরো স্পেসিফিক করে যদি দেখাই, এইটুকু হচ্ছে আমরা বলছি হচ্ছে এই জিরাফের গলার যে দৈর্ঘ্যটা, সেটা যদি মাপি, তোমরা একটা জিনিস এখানে দেখো, এই যে আমরা এখান থেকে এই যে আমাদের 12 ইঞ্চি এই স্কেলে এই পাশে থাকে হচ্ছে ইঞ্চি। হ্যাঁ, এই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি করে একদম 12 ইঞ্চি, আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট। তো 1 ফুট বিশিষ্ট এই স্কেলটা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ডান পাশে থাকে হচ্ছে সিএম লেখা আছে, তার মানে হচ্ছে এই ডান পাশে যে ছোট ছোট দাগগুলো হচ্ছে এগুলো সেন্টিমিটার, আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। আর একটা বিষয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে আমার যে স্লাইডে যে মাপটা যেটুকু আসে সেটাই কিন্তু আমি এখানে তোমাদের এই ছকে লিখে আমি বসাবো। কিন্তু তোমরা তোমাদের যে বাস্তবে স্কেল দিয়ে যখন তোমাদের টেক্সট বইয়ে এই ছবিটা যখন তুমি মাপবা, তাহলে কিন্তু এই পরিমাণ কিন্তু এই যে মাপটা কিন্তু নাও পেতে পারো। হ্যাঁ, আমি এখানে এই স্লাইডে যেটুকু বোঝানোর জন্য কিন্তু এই পরিমাপটা করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এইটুকু পর্যন্ত যদি 0 সেন্টিমিটার ধরা হয়, এইটুকু পর্যন্ত গলার অংশটা আমরা এখানে পাচ্ছি হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি 6 সেন্টিমিটার। তারপর যদি পুরা দেহের দৈর্ঘ্যটা যদি মাপি এখান থেকে এইটুকু অংশ পর্যন্ত, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 16, হ্যাঁ 16, তাহলে পুরা দেহের দৈর্ঘ্যটা আমরা কত পাচ্ছি? এই যে 16 সেন্টিমিটার পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের তোমাদের যে টেক্সট বইয়ে যে 4.1 যে ছকটা আছে, এই ছকটা আমরা ফিল আপ করে ফেলবো এখনই। জিরাফের গলার দৈর্ঘ্য জায়গা কত লিখতে পারি? আমরা কত পেয়েছিলাম? 6 সেন্টিমিটার। তারপর জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 16 সেন্টিমিটার। এইবার আমরা কি করব? এখানে কি লেখা আছে? গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্য অনুপাত, তাহলে কত হবে? এই যে গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্য অনুপাত, আমরা গলার দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 6 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে 6:16 এইভাবে আমরা লিখতে পারি। তারপর হচ্ছে এখানে এইটা হচ্ছে উল্টোটা, পুরো দেহের দৈর্ঘ্য এবং গলার দৈর্ঘ্য অনুপাতটা 16:6 এইভাবে আমরা লিখতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরে যে স্লাইডে পৃষ্ঠায় যেটা পরবর্তী কাজটা আছে সেটা হচ্ছে আমরা যদি পড়ি, এবার তোমরা তোমাদের বাংলা বই ও গণিত বইটি নাও। হ্যাঁ, আমরা এই যে বাংলা বই নিলাম, তারপর হচ্ছে একটা গণিত বই নিলাম, একদম এই যেভাবে বলা হচ্ছে সেভাবে। তারপর কি বলা আছে এখানে? দুটি বইয়েরই দৈর্ঘ্য প্রস্থ ও পুরুত্ব মাপো। আমাদের এই দুইটা বইয়ের দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব মাপতে হবে। এবার গণিত বই ও বাংলা বইয়ে প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করে, তারপর আমরা মাপার পরে কি করব? অনুপাত নির্ণয় করব। তারপর এখানে কি বলা হচ্ছে? একইভাবে প্রস্থ ও পুরুত্বের অনুপাতও নির্ণয় করব। তারপর প্রস্থ এবং যে পুরুত্বের যে অনুপাতও সেটা আমরা নির্ণয় করব। এবার তোমার প্রাপ্ত তথ্যের সাপেক্ষে 6
ছক 4.2টা পূরণ করো। তো আমরা এবার এই যে ছক এই যে 4.2 সেটা আমরা পূরণ করব। তো এইটার দৈর্ঘ্য মাপার জন্য আমাদের প্রথমে কি দরকার, একটা স্কেল দরকার। হ্যাঁ, প্রথমে আমরা গণিত বইটা আমরা এই দৈর্ঘ্যটা এইভাবে মাপবো, তারপর একটা স্কেল এইভাবে যদি নিয়ে আনা হয় স্কেলটা, এখানে দেখতে পাচ্ছি যে 0 সেন্টিমিটার থেকে শুরু করে আমাদের এই যে 6.5 এইটুকু অংশ হচ্ছে মানে 6 এবং 7-এর অর্ধেক হচ্ছে, এখানে একটা দাগ দেওয়া আছে সেটা হচ্ছে 5। তাহলে 6.5 আমরা এখানে লিখতে পারি। তাহলে কত পেলাম, গণিত বইয়ের দৈর্ঘ্যটা 6.5 সেন্টিমিটার পেলাম। এইবার আমরা গণিত বইয়ের প্রস্থ একটু মাপবো, এই পাশটা একটু মাপবো। এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে 0 সেন্টিমিটার থেকে শুরু করে এই যে 5, তাহলে আমরা কত পাবো, 5 সেন্টিমিটার। হ্যাঁ, একটু আগে যে বিষয়টা বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন বাস্তবে এই স্কেল দিয়ে যখন বইয়ের তোমাদের বাংলা বই এবং গণিত বই যখন তোমরা মাপতে যাবে, তখন তুমি এই যে এই পরিমাপটা যেটা পাচ্ছি আমরা এই যে ছকে লিখছি সেটার সাথে কিন্তু মিলবে না। আমি এখানে জাস্ট তোমাদেরকে আইডিয়া পাওয়ার জন্য, বোঝার জন্য আমার স্লাইডে পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে ছকে আমি বসাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা মাপবো হচ্ছে পুরুত্ব। পুরুত্ব বলতে কি বুঝি আসলে, এই যে দেখো এইটুকু অংশ এই যে লাল এরো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, মানে বইটা কত মোটা আর কি। এই মোটা একদম সোজা বাংলায় বলতে গেলে মোটাটা হচ্ছে পুরুত্ব। হ্যাঁ, এই গণিত বইটা কত মোটা সেটা যদি আমরা স্কেল দিয়ে যদি এই যে এখানে বলা আছে পুরুত্ব, স্কেল দিয়ে যদি একটু মাপি, এই যে এই অংশটা এই যে 0 যে সেন্টিমিটার এইখান থেকে এইটুকু পর্যন্ত আমরা যদি প্রত্যেকটা এই যে এখান থেকে 0 থেকে 1-এর মাঝখানে একটা ছোট একটা দাগ আছে, এটা হচ্ছে 5 অর্ধেক আর কি। হ্যাঁ, প্রতিটা ঘরে 10টা 10টা করে, এইটুকু পর্যন্ত যদি 5 হয় তাহলে 5-এর আগে 1 2 3 4 আমরা আনুমানিক মানে মোটামুটি 0.4 সেন্টিমিটার ধরতে পারি আর কি। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমরা এখন বাংলা বইয়ের দৈর্ঘ্যটা মাপবো। হ্যাঁ, তো এই বই আকার আমাদের দৈর্ঘ্য প্রস্থ একই পাবো। ঠিক আমরা এখানে কত লিখবো, 6 কারণ আমাদের বাংলা বই এবং গণিত বইয়ে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আকার হচ্ছে একই, শুধু মোটার দিক দিয়ে অথবা পুরুত্বটা একটু এদিক ওদিক হতে পারে আর কি। তাহলে দৈর্ঘ্য আমরা কত পেলাম, এই যে দেখো তোমরা এই যে 6.5। তারপর আমরা যদি প্রস্থ যদি মাপি, এই যে বাংলা বইয়ে প্রস্থ মাপলে কত দেখতে পাচ্ছি আমরা এখানে যে 0 থেকে শুরু করে সেন্টিমিটার এখানে 5 পর্যন্ত, তাহলে আমরা এখানে কত লিখতে পারি, প্রস্থ 5 সেন্টিমিটার। এখন আমরা বাংলা বইয়ে যে মোটাটা কতটুকু সেটা আমরা যদি মাপি, এই যে দেখো তোমরা যে 0 থেকে এই যে 0 সেন্টিমিটার থেকে শুরু করে আমরা এখানে একটা আনুমানিক আমরা একটু 3 এই যে 0.3 সেন্টিমিটার। তো আমরা জানি যে গণিত বই থেকে বাংলা বইটা একটু মোটাটা কম হয়, এই জন্য আমরা এই যে 0.3 সেন্টিমিটার এখানে বসাতে পারি। তারপর এইবার এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে অনুপাতটা বের করব। হ্যাঁ, তো অনুপাতটা বের করার সময় এই যে গণিত বই এবং বাংলা বইয়ে অনুপাত আমরা কত লিখতে পারি, এই যে 6.5 অনুপাত অথবা ইস্টু 6.5। এবং এবার আমরা দুইটা বইয়ে প্রস্থের অনুপাতটা বের করি 5:5। এখন আমরা পুরুত্বের যে অনুপাতটা সেটা যদি আমরা বের করি তাহলে কত পাবো, এই যে 0.4 অনুপাত 0.3। খুব সহজ, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা জানার চেষ্টা করব, তোমাদের যে বইয়ে লেখা আছে সরল অনুপাত। হ্যাঁ, তো আমরা এখানে যে একটু আগে যে ছকটা 4.2টা বের করেছি সেটা নিয়ে এসেছি, এবং সরল অনুপাতটা জানার ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে বলছি, এতক্ষণ আমরা তো বেশ কয়েকটি অনুপাত নির্ণয় করে এসেছি, তোমরা বলো তো এই অনুপাতগুলোতে কতটি রাশি ছিল। হ্যাঁ, রাশি বলতে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা। তো দেখো প্রতিটি অনুপাতে কিন্তু 2টি রাশি আছে। এই যে আমরা এই যে এই দৈর্ঘ্যের অনুপাত, এই যে এই একটা রাশি, এই একটা রাশি, মানে অনুপাতের চিহ্নর আগে একটা, তারপর অনুপাতের চিহ্নর পরে একটা রাশি, দুইটা রাশি এইভাবে আমরা চিহ্নিত করব অথবা বলবো। তারপর বলা আছে কোনো অনুপাতে 2টি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। একদম সিম্পল, যে অনুপাতে আমাদের 2টা রাশি থাকে তাকে আমরা কি বলবো, যে সরল অনুপাত বলবো। হ্যাঁ, তারপর এখানে বলা হচ্ছে সরল অনুপাতে প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। এখানে দেখতে পাচ্ছ যে অনুপাতের যে বাম পাশে যে এই রাশিটাকে কি বলবো, পূর্ব রাশি, এবং অনুপাতের পরের যে রাশিটাকে সেটাকে আমরা কি বলবো, উত্তর রাশি বলবো। এখানে উদাহরণ একটা দিয়ে আছে, যেমন 3:5 একটি সরল অনুপাত। এখানে 3 হলো পূর্ব রাশি এবং 5 হলো উত্তর রাশি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে শিক্ষার্থী বন্ধুরা।
এই যে দেখো আমি একটু এখানে যে দৈর্ঘ্যের যে অনুপাতটা আছে সেখানে আমরা এই যে 6.5টাকে আমরা বলছি হচ্ছে পূর্ব রাশি এবং 6.5টাকে আমরা বলছি হচ্ছে উত্তর রাশি। তো এখন তারপরে যে তোমাদের টেক্সট বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে লঘু অনুপাত। হ্যাঁ, লঘু মানে হচ্ছে ছোট, মানে এটা যদি আমরা এক কথায় যদি বুঝি, তোমরা জিরাফের দৈর্ঘ্য মেপে এসেছো, এখন জিরাফের গলা দৈর্ঘ্য ও পুরো দেহের অনুপাতটা কি ছিল দেখো। হ্যাঁ, তা আমরা দেখতে পাচ্ছি অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশির মধ্যে কে বড় বলো তো। এখানে যে পূর্ব রাশি এবং উত্তর রাশির মধ্যে কোনটা বড় ছিল সেটা বলা হচ্ছে। দেখা যাবে পূর্ব রাশিটি ছোট। হ্যাঁ, তারপর এখানে কি বলা হচ্ছে, এখানে যে জিরাফের গলার দৈর্ঘ্য, এখানে জিরাফের গলার দৈর্ঘ্য ও পুরো দৈর্ঘ্য অনুপাত কত ছিল, এখানে যে 6:16। এই জন্য বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে যে এই যে অনুপাতটা কত ছিল, যে জিরাফের গলার দৈর্ঘ্য ও পুরো দেহের অনুপাতটা হচ্ছে 6:16। হ্যাঁ, তারপর এখানে আমরা যদি একটু যাই, এই ধরনের অনুপাতগুলোকে বলা হচ্ছে কত, লঘু অনুপাত। হ্যাঁ, পূর্ব রাশি যদি ছোট হয়, এখানে পূর্ব রাশি আমরা দেখতে পাচ্ছি 6 এবং উত্তর রাশি কত 16। এক কথায় বলতে পারি আমরা পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি যদি বড় হয়, একটা অনুপাতে যদি দুইটা রাশি থাকে, যে রাশিটা আগের মানে পূর্ব রাশিটা ছোট হবে বা পরের যে রাশিটা সেটা বড় হলে তাকে আমরা কি বলবো, লঘু অনুপাত বলতে পারি। অর্থাৎ সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে কি বলবো, লঘু অনুপাত বলবো। যেমন এখানে এই যে 3:5, 4:7 ইত্যাদি। হ্যাঁ, তারপর এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী যে শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে 8 বছর এবং পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে কত, 10 বছর। এখানে তৃতীয় ও পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের গড় বয়স অনুপাত কত, তাহলে 8 কত হবে, 10 হবে। হ্যাঁ, 8 বা 10 বা 4:5। এখানে 4:5 কিভাবে আসলো, 8 এবং 10কে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 দুগুণ 8, 10কে 2 দিয়ে কাটাকাটি করলে কত পাবো, 5। এই যে আমরা তাহলে 4:5 এভাবে লিখতে পারি। এই অনুপাতটি পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট হওয়া, মানে পূর্ব রাশিটা কি উত্তর রাশি অপেক্ষা ছোট হওয়া, এটি একটি কিসের অনুপাত বলতে পারি আমরা, লঘু অনুপাত বলতে পারি আমরা। তারপরের যে কাজটা আছে তোমাদের বইয়ে, গুরু অনুপাত। গুরু অনুপাত হচ্ছে লঘুর অনুপাতের ঠিক উল্টোটা আর কি। হ্যাঁ, তো আমরা এখানে যদি দেখি যে পুরো দেহের দৈর্ঘ্য, এই যে পুরো দেহে এই অংশটাকে আমরা বলছি পুরো দেহের দৈর্ঘ্য ও গলার অনুপাতটা এখানে আমরা কত দেখতে পাচ্ছি, 16:6। তো এখানে তোমরা একটা জিনিস দেখো যে পূর্ব রাশি হচ্ছে বড় এবং উত্তর রাশি হচ্ছে ছোট যদি হয়, তখন আমরা তাকে আমরা কি বলতে পারি, তখন আমরা এই ধরনের অনুপাতকে গুরু অনুপাত বলতে পারি। এই যে তোমরা দেখো এখানে যে পূর্ব রাশিটা সবসময় কি থাকবে, বড় থাকবে এবং উত্তর রাশিটা সবসময় ছোট থাকবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, সাদিয়া 32 টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও 25 টাকা দিয়ে একটা কোন আইসক্রিম কিনলো। হ্যাঁ, তো এখানে বিস্কুট ও আইসক্রিমের দামের অনুপাত হলো কত, 32:25। 32টা হচ্ছে বড়, 25টা হচ্ছে কত, ছোট। তো এই ধরনের বলা হচ্ছে এই অনুপাতটি পূর্ব রাশি 32 যা উত্তর রাশি 25 অপেক্ষা বড় হওয়া, এটি একটি গুরু অনুপাত। মানে গুরু অনুপাত হচ্ছে লঘুর অনুপাত ঠিক বিপরীত আর কি। এইভাবে আমরা বিষয়টা মনে রাখতে পারি। তারপর এখানে বলা হচ্ছে একক অনুপাত। একক অনুপাত বলতে আমরা কি বুঝি, এখানে লেখা আছে তোমরা তোমাদের দুটি বইয়ের অনুপাত মেপে দেখেছো। হ্যাঁ, তো আমরা অলরেডি মেপে দেখেছি এবং তারপর বলা আছে সেখান থেকে কি পেলে বলো তো, দেখো তো দৈর্ঘ্যের অনুপাত কেমন হয়। হ্যাঁ, তো দৈর্ঘ্যের অনুপাত আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6.5 এবং 6.5:6.5। এই জন্য এখানে বলা হচ্ছে দুটি বইয়ের দৈর্ঘ্য অনুপাত একই বা কাছাকাছি না। হ্যাঁ, তো সেটাই বলা হচ্ছে এখানে যে আমরা একই দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনুপাতের ধারণা থেকে আমরা কি বলতে পারি, দুটি বইয়ের দৈর্ঘ্য একই হওয়ায় আমরা এটিকে বলতে পারি যে 1:1। হ্যাঁ, আমরা এই যে 6.5:6.5কে আমরা এই যে কাটাকাটি করলে 6.5কে 1:1 পাবো, সেটাই বলা হচ্ছে। অর্থাৎ অনুপাতের দুটি রাশি এক বা একক, এ ধরনের অনুপাতই হলো একক অনুপাত। যেটা আমরা এই দুইটা রাশিকে যদি কাটাকাটি করে যদি আমরা যদি এক পাই অথবা দেখতে একই রকম হয়, তখন আমরা এই ধরনের অনুপাতকে কি অনুপাত বলতে পারি, একক অনুপাত বলতে পারি। অর্থাৎ যে সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি সমান, সেই অনুপাতকে আমরা কি বলবো, একক অনুপাত বলবো। আরেকটা উদাহরণ এখানে দেয়া আছে দেখো, যেমন আরিফ 15 টাকা দিয়ে একটি বল পেন ও 15 টাকা দিয়ে একটি খাতা কিনলো। হ্যাঁ, মানে বল পেনের দামও 15 টাকা এবং খাতার দামও কত,
15 টাকা। হ্যাঁ, এখানে বল পেন ও খাতা উভয়টি মূল্য সমান এবং মূল্যের অনুপাত কত হয় 15:15 বা 1:1। অথবা অতএব আমরা কি বলছি, এটি একটি একক অনুপাত। হ্যাঁ, একদম যদি একই হয় যে দুইটা রাশি, তখন আমরা এটাকে কি অনুপাত বলতে পারি, একক অনুপাত বলতে পারি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মোটামুটি একটা ধারণা অথবা আইডিয়া তোমরা পেয়েছো আজকে আমার এই লেসনটা থেকে। তো আমরা এখানে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি তারপরেও যদি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমার এই বোঝানোতে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো ফিডব্যাক থাকে, অবশ্যই তোমরা কমেন্টসে লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন জায়গায় আরো ভালোভাবে কাজ করা উচিত। তো আজকে আমাদের এই লেসনের মাধ্যমে একটা ধারণা পাওয়ার জন্য বিভিন্নভাবে তোমাদের টেক্সট বই এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং বাইরে থেকে কিছু উদাহরণ এনে ছবি সহকারে এই ধারণাটা লাভ করা। তো কম বেশি সবকিছু মিলে একটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে তোমরা যে বোঝার একটা জায়গাটা, সেটা আশা করি এই লেসনটা ওইভাবে তৈরি করতে পেরেছি আমি। তারপরেও যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর এখনো পর্যন্ত তোমরা আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইবটা করো নাই, অবশ্যই এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো। হ্যাঁ, তো সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।